এই মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে গো এইবার আমার এই মলিন অহংকার। দিনের কাজে ধুলা লাগি, অনেক দাগে হলো দাগি, এমনি তপ্ত হয়ে আছে সহ্য করা ভার আমার এই মলিন অহংকার। এখন তো কাজ সাঙ্গ হলো দিনের অবসানে, হলো রে তাঁর আসার সময়, আশা এলো প্রাণে। স্নান করে আয় এখন তবে, প্রেমের বসন পড়তে হবে, সন্ধ্যা বনের কুসুম তুলে গাঁথতে হবে হার। ওরে আয়, সময় যে নেই আর। আপনাদের সৌমিত্র বসু শুরু করছে আপনাদের অনুষ্ঠান শরণাগত। তার কথা শুরু হচ্ছে এখন বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলে 92.7 বিগ এফএম এ। আজ মঙ্গলবার 14ই আষাঢ় 1428, ইংরেজির 29শে জুন 2021, তিথি জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ পঞ্চমী, নক্ষত্র শতভিষা, সূর্যোদয়ের সময় ভোর 4:58 হয়ে 43 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:21 হয়ে 5 সেকেন্ড। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ দেবারিগণ, রাত্রি 1:02 গতে নরগণ। আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়। তাকে নিয়ে আমরা হে মহাজীবনের অনুষ্ঠান করেছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1864 খ্রিস্টাব্দে। পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মোহলানবিশের জন্মদিন আজকে 1893 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। প্রয়াত হয়েছিলেন আগের দিন, ওই আজকে তো 29শে জুন, 28শে জুন তারিখে। আর মহাকবি মাইকেল মধুসূদন দত্তের প্রয়াণ ঘটেছিল আজকের তারিখে 1873 খ্রিস্টাব্দে। চৈতন্যদেব দেহ রেখেছিলেন আজকের তারিখে 1553 খ্রিস্টাব্দে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। বিশেষ কোনো কারণ না থাকলে এই শরণাগত সৌমিত্র অনুষ্ঠানে প্রত্যেক দিন রাত 9:30টার সময় আপনাদের সৌমিত্র বসু লাইভে উপস্থিত হয় আপনাদের সঙ্গে কথাবার্তা বলবার জন্য। তাহলে এবার একটু গান শুনে নেওয়া যাক। গানের পর ফিরে আসছি আজকের বিশেষ দিনটার কথা বলবার জন্য, আর তারপরে বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। আপনারা এখন শুনবেন আজকের বিশেষ দিনটার কথা। গোটা পৃথিবীতে একটি দিন পালিত হয় 5 বছর অন্তর। 2010 সালে পালিত হয়েছিল, তারপর 2015, শেষ হয়েছে 2020-তে, তার মানে গত বছর। তারিখটা হল 20শে অক্টোবর। এটা গোটা পৃথিবীর নিয়ম। আর আমাদের এই ভারতবর্ষে দিনটা পালিত হয় আজ 29শে জুন। পালিত হয় একজন মানুষের জন্মদিন উপলক্ষে, বাঙালি, এবং তিনিই ছিলেন গতকালের হে মহাজীবনের নায়ক। গতকাল ছিল তার প্রয়াণের দিন, আর আজকে তার জন্মদিন। কে তিনি? আজকের হে মহাজীবনের প্রথম পর্বেই তো সেটা জানতে পারবেন। ততক্ষণ একটু অপেক্ষা করুন। বিশেষ দিনটার কথা বললাম, এরপরে অনুষ্ঠান সূচিতে প্রথমে পুরাণ চিরন্তনের রাজা নানান জন্ম পার হয়ে গেলেন, তার মধ্যে কুকুর, শেয়াল, নেকড়ে, শকুন এই সমস্ত আছে। তারপর রাজা ময়ূর রূপ ধারণ করেছেন। এবার কি হবে সেটা বলবো, আজকে আপনাদের শোনাবো। তারপরে চলে যাব প্রণমী তোমারে, এই নিয়ে কথা বলবার জন্য। প্রণমী তোমারেতে ওই বেলুর মঠের ভেতরে যে বাড়িটা ছিল, পরিত্যক্ত বাড়ি, সেইখানে এই দুজন মেম সাহেব তারা তো ছিলেন। তারপরে স্বামীজির সঙ্গে তারা কাশ্মীর বেড়াতে যাচ্ছেন, সেখানকার অভিজ্ঞতার কথা আপনাদের শোনাবো।
তারপরে হেমহাজীবনে গতদিন যার কথা বলেছিলাম, যার জন্মদিন উপলক্ষে আজকে একটা বিশেষ দিন আপনাদের বললাম, সেই মানুষটির নাম আপনাদের শোনাবো এবং তারপরে নতুন একজন মহাজীবনের কথা, আপনাদের চিঠিপত্রের উত্তর এবং শেষে বাইরে দূরেতে আমরা সপ্তর্ষি সরোবরে রওনা হব আজকে। তাহলে এই হলো আজকের অনুষ্ঠান সম্পর্কে আমার যা যা বলবার। এরপরে তো গান, আর গানের পরে পুরাণ চিরন্তন। 92.7 বিগ এফএম-এ শুনছেন শরণাগত। হোক ফিরে এলাম গানের পর। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম-এ। আমি আপনাদের সৌমিত্র বসু। কুকুর, শেয়াল, নেকড়ে, তারপরে শকুন, তারপরে কাক, এই সব জন্ম পার হয়ে রাজা ময়ূর জন্ম ধারণ করলেন। ভাবুন একবার, মৌনব্রত ভঙ্গ করার কি শাস্তি। কিন্তু তার চেয়েও যেটা বড় কথা, এই সবকটা জন্মে তার সঙ্গে কিন্তু ছিলেন তার রানী সতী সাধ্বী শৈব্যা। রাজাকে ক্রমাগত সচেতন করে গেছেন তার নিজের পরিচয় সম্পর্কে। বলে গেছেন, মহারাজ, আপনি এই সমস্ত পশু পাখি আসলে নন, আপনি কিন্তু মানুষ, আপনি রাজা, পুণ্যবান রাজা। আপনাকে সেই মানুষের জন্ম নিতে হবে, তবেই আপনার সঙ্গে আবার আমার বিয়ে হতে পারবে। তো কাক জন্ম হলো, কাক জন্মের পর ময়ূর জন্ম। ময়ূর জন্ম যখন হলো শৈব্যা, এখন তো তিনি কাশ্মীরের রাজকন্যা, সেই ময়ূরকে খুব যত্ন করে নিজের কাছে রেখে দিয়েছেন। দুবেলা থেকে ভালো ভালো খাবার খাওয়ান, মানে ময়ূরের পক্ষে যেসব খাবার ভালো সেই সব আর কি। তো ময়ূর তো এইভাবে বড় হয়। সে এর মধ্যে জেনে নিয়েছে তার পূর্বজন্মের ইতিহাস। এমন সময় খবর পাওয়া গেল রাজর্ষি জনক একটা বিরাট যজ্ঞের আয়োজন করেছেন। সেখানে দেশ বিদেশ থেকে সব বড় বড় পণ্ডিত, ঋত্বিক, তারা সব আসবেন। রাজকুমারী ময়ূরটিকে নিয়ে গেলেন সেই জনক রাজার যজ্ঞস্থলে। সেখানে গিয়ে ময়ূরটিকে চান করালেন, নিজেও স্নান করলেন। তারপর যজ্ঞ যেখানে হচ্ছে সেখানে এসে উপস্থিত হলেন। সেই বিরাট যজ্ঞভূমি অসামান্য সুন্দর করে সাজানো, চারপাশে পুরোহিতেরা সব উদাত্ত কণ্ঠে মন্ত্র পাঠ করছেন। যজ্ঞের কাঠ সাজানো হচ্ছে, একটু পরেই আগুন জ্বালানো হবে। এদিকে ময়ূর ছটফট করছে। তার কি মনে পড়ে যাচ্ছে, রাজা হয়ে যখন ছিল সেই জন্মে সে কত কত এমন সব যজ্ঞের আয়োজন করেছিল। ময়ূরের মাথা ঘুরছে, দম আটকে আসছে। অবশেষে সেইখানেই সে ময়ূরের দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল। রাজকন্যাও ফিরে এলেন তার বাপমার কাছে। তার কাজ, বলতে পারি এতগুলো জন্ম ধরে তার তপস্যা আজকে শেষ। কেন শেষ? তার কারণ রাজার এরপরে আর কোনো হীন জন্ম হবে না। তিনি তো যজ্ঞস্থলে প্রাণ বিসর্জন দিয়েছেন। সেই পুণ্যে এইবার তিনি জনকের পুত্র হয়ে জন্মগ্রহণ করলেন। বড় হন, নানা বিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। এই করতে করতে তার যৌবনকাল এলো। কেমন করে কে বলবে, সে খবর চলে গেল কাশ্মীরের রাজকন্যার কাছে। রাজকন্যা এইবার তার বাবা মার কাছে এসে বললেন, আমি বিবাহের জন্য প্রস্তুত, আপনারা জনক রাজার ঘরে সম্বন্ধ করুন। সম্বন্ধ হলো, বিয়ে হলো। আবার স্বামী স্ত্রী হয়ে সুখে দিন কাটাতে লাগলেন শৈব্যা আর রাজা শতধনু। কেমন লাগলো এই গল্প? পুরাণের গল্প, বিষ্ণু পুরাণের গল্প। এবারে একটু গান শুনবো। গানের পর প্রণামী তোমারে 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। বলবো স্বামী বিবেকানন্দের কথা। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে যে বেলুড় মঠে এই দুই বিদেশিনী মহিলা সে বাড়ি থেকে সারিয়ে সুরিয়ে নিয়ে বেশ কিছুদিন ছিলেন এবং স্বামীজি খুব পছন্দ ছিল তাদের জীবনযাত্রা, খুব স্নেহ করতেন দুজনকে। এই যে
এত সহজভাবে এত রকম অসুবিধেকে পাত্তা না দিয়ে দুজনে থেকে গেলেন, থেকে যেতে পারলেন, এইটা স্বামীজির খুব একটা ভালো উদাহরণ বলে মনে হয়েছিল। তিনি এই জোসেফিনদের একটা কথা বলেছিলেন, সেটা সত্যি বলতে কি স্বামীজির একেবারে অন্তরের আদর্শ বলে আমরা জানি, আমরা দেখেছি, এর আগেও দেখেছি, যে যখন কোনো কিছুকে সত্য বলে মনে মনে বিশ্বাস করবে তাকে কাজে পরিণত করার চেষ্টা করো, স্বপ্ন দেখে সময় নষ্ট করো না। আজ ভেবে দেখুন আমরা কি তাই করি না? এই কাজটা করা উচিত, ওই কাজটা করা উচিত, এইসব বলে সময় কাটিয়ে দিই, অন্য কেউ করে দেবে কাজটা। কাজটা নিজের যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে শুরু করে দেবার কথা তো ভাবি না। বলবো স্বামী বিবেকানন্দের সম্পর্কে আরো কথা বলবো, তার কাশ্মীরে যাওয়ার কথা বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। তাহলে এবার একটু ভ্রমণের কথা হয়ে যাক। বাইরে দূরের আগেই স্বামীজির ভ্রমণ 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। স্বামীজির ভ্রমণ, স্বামীজির সঙ্গে ভ্রমণ। এই জোসেফিনরা যাচ্ছেন কাশ্মীর। 1898 খ্রিস্টাব্দের 12ই মে স্বামীজি কাশ্মীরে চললেন, সঙ্গে জোসেফিনরাও আছেন। প্রথমে নৈনিতালে নামা মাত্রই জোসেফিন দেখেন যে দলে দলে মানুষ এসেছেন স্বামীজিকে দর্শন করবার জন্য। সে কি আনন্দ, কি উদ্দীপনা! সেই সব লোকজনেরা সঙ্গে করে একটা ছোট্ট পাহাড়ি ঘোড়া নিয়ে এসেছেন। তারা স্বামীজিকে ঘোড়ার পিঠে চড়ালেন। ঘোড়া যাচ্ছে আর তার সামনে ফুল, এমনকি ফল ছড়াতে ছড়াতে যাচ্ছে লোকে। জোসেফিনদের দৃশ্যটা খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি, কোথায় যেন শুনেছি। এরকম ভাবতে 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 মনে পড়ে গেল, আরে তাই তো, তিনি তো পড়েছেন যিশু যখন জেরুজালেমে গিয়েছিলেন তখন তার ভক্তরা ঠিক এমনি করে তাকে আদর করে নিয়ে গিয়েছিলেন। তার মানে কাশ্মীরের মানুষের এই যে অভ্যর্থনা, তার সঙ্গে জেরুজালেমে যিশুর অভ্যর্থনা মিলে যাচ্ছে। না, আমি একেবারেই পণ্ডিত মানুষ নই, তাই এই নিয়ে বড় করে কোনো আলোচনা করতে পারবো না, কিন্তু এইটুকু শুধু মনে করিয়ে দিতে চাই। একদল পণ্ডিত মানুষ মনে করেছেন যে 12 থেকে 29 বছর বয়সের মধ্যে যীশুখ্রিস্ট নাকি ভারতে এসেছিলেন, তারা মনে করেছেন। এখন এই কথা মনে রাখলে হয়তো জোসেফিনের এই ভাবনা বলুন, বিস্ময় বলুন, যা কিছু বলুন না কেন, তার একটা সমাধান কোথাও পাওয়া যেতেও পারে। আর একটা কথা বলতে হবে, এই যে নৈনিতাল পর্যন্ত গেলেন বা সেখান থেকে আলমোড়া, এই দুই বিদেশিনী মহিলা কিন্তু সম্পূর্ণ স্বাবলম্বী অবস্থায় পথ চলছেন। কখনো কোনো অবস্থায় তারা যে যাচ্ছেন তার জন্য স্বামীজিকে যেন বিব্রত না হতে হয়, এমনকি ব্যস্তও না হতে হয়, সে ব্যাপারে এরা খুব সতর্ক ছিলেন। তো যাই হোক, আলমোড়ায় যাওয়া হলো। সেখানে স্বামীজি গিয়ে উঠলেন সেভিয়ার দম্পতির বাড়িতে। এই দুই মহিলা অন্য আর একটা বাংলোয় ব্যবস্থা করলেন থাকবার। আর স্বামীজির খুব পছন্দ হয়েছে জায়গাটা। হিমালয়ের একেবারে কোলে, এখানে বিরাটের সামনে বসে সাধনা করা তার এক অপূর্ব আনন্দ। এইখানে যদি একটা মঠ স্থাপন করা যায়, কিন্তু না, সে সংকল্প ত্যাগ করতে হলো। তার কারণ একটাই, দলে দলে লোক স্বামীজিকে দেখতে আসে, তার কথা শুনতে আসে। আরে কি সর্বনাশ, এরকম হুট করে সবাই ঢুকে পড়লে তার মধ্যে ধর্মচর্চা হবে কি করে? স্বামীজি বললেন, না, এখানে নয়, আরো ভেতরে। সেভিয়ারের বাড়ি থেকে আরো 40 কিলোমিটার ভেতরে মায়াবতী নামে একটা জায়গায় মঠ প্রতিষ্ঠা হবে। ঠিক হয়ে গেল। শেষ হলো আজকের প্রণমী তোমারে। এরপর হে মহাজীবন শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। ফিরে আসছি গানের পর। আগের দিন ছিল তার প্রয়াণের দিন। 92.7 বিগ এফএম এ যাকে নিয়ে হে মহাজীবন
গতদিন সাজিয়েছিলাম আমরা, আর আজকে হলো তার জন্মদিন, যখন তার নামটা শোনাবো আপনাদের। না, তিনি ওই আগের দিনের মহাজীবন বঙ্কিমচন্দ্রের মতো বিখ্যাত নন, আবার একেবারে অখ্যাত তো নিশ্চয় বলা যাবে না তাকে। এটা বললেই যথেষ্ট হবে যে আজকের দিনটা যে ভারতে পরিসংখ্যান দিবস বলে পালিত হয়, তার কারণ আজকে এই মানুষটির জন্মদিন। তাহলে বুঝতে পারছেন তার গুরুত্ব। মানুষটির নাম প্রশান্ত চন্দ্র মহলানবিশ। তার জন্ম হয়েছিল 29 জুন 1893 খ্রিস্টাব্দে। তিনি প্রয়াত হন 28 জুন 1972 খ্রিস্টাব্দে। এরপর নতুন একজন মহাজীবনের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সৌমিত্র বসুর সঙ্গে শুনছেন। এবার ক্ষমতাই বালিকাটির ছিল না। মাদ্রাজ থেকে কলকাতার জাহাজে বন্দরে এসে নামলেন মিস্টার হোল্ট নামে এক ভদ্রলোক। মিস্টার হোল্ট, আসলে এই মানুষটি তিনি ভুয়ো নাম নিয়ে ছদ্মবেশে পালিয়ে আসেন কলকাতা। বুঝতে পারছেন নিশ্চয়ই বিচ্ছেদটা খুব সহজ ছিল না, হয়তো ওখানে আটকে যাওয়ার ভয়ও ছিল। কলকাতায় এসে একটা সম্পর্ক তৈরি হলো তার সঙ্গে অন্য একটি মেয়ের। হ্যাঁ, জাহাজ বন্দরে ভিড়ল,
উড়নচণ্ডে ছেলেটি যে আশ্রয়ের খোঁজ করছিল, এই দ্বিতীয় স্ত্রী তাকে সেই আশ্রয় দিতে পেরেছিলেন মৃত্যু পর্যন্ত। কিন্তু দ্বিতীয় স্ত্রী বলাটা কি সঙ্গত হবে? এই শ্বেতাঙ্গিনীর সঙ্গে সম্ভবত আমাদের মহাজীবনের আইনসম্মত বিয়ে হয়নি, অন্তত বিয়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিয়ে যে হয়নি তার প্রমাণ পাওয়া গেছে অনেক, কিন্তু মানুষটির নিজের লেখায়, চিঠিতে না, কখনো না। যাকে ছেড়ে এসেছেন তার নামে যেন কোনো কাদা না ছিটোয়, যাকে গ্রহণ করেছেন তার যেন কোনো সম্মানহানি না হয়। সবচেয়ে বড় কথা, বিয়ে ব্যাপারটা আমার ব্যক্তিগত, তা নিয়ে আমি বাইরের লোকের সঙ্গে কথা বলবো কেন? খুব বড় মাপের কবি, নাটককার, আর সারা জীবন ধরে খুব কষ্ট পাওয়া একজন মানুষ আমাদের আজকের হে মহাজীবন। এরপর গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে খুলে বসবো আপনাদের চিঠির ঝাঁপি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু পড়ছি প্রথম চিঠি। সৌমিত্রদা, আপনার সঙ্গে পরিচয় সেই বহুরূপীর নাটক ও বিভিন্ন রেডিও নাটকে আপনার অভিনয় শুনে। যখন জানতে পারলাম আপনি শরণাগত অনুষ্ঠান করছেন, শোনা শুরু করলাম। আবার এটা অভ্যাসে পরিণত হচ্ছে। অনুরোধ, শুধু ভক্তিমূলক গান না শুনিয়ে অন্যান্য ভালো গান, অর্থাৎ রবীন্দ্রনাথের গান ও অতুল প্রসাদ ও রজনীকান্ত ও অন্যান্য প্রাসঙ্গিক গান শোনাবেন। বিবেকানন্দ রামকৃষ্ণ অনুরাগী হিসেবে অনুরোধ, আরো ঠাকুর, মা ও স্বামীজির কথা বলুন। আর খুব ভালো লাগছে আপনার অনুষ্ঠানটি। খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। শরণাগতকে এক অন্য মাত্রায় নিয়ে যান। আপনার মঙ্গল ও সকলের মঙ্গল কামনা করছি ঠাকুর, মা ও স্বামীজির কাছে। জয়দীপ মুখোপাধ্যায়, কুমোরটুলি, বাগবাজার। জয়দীপবাবু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতখানি উৎসাহ দেওয়ার জন্য। আপনাকে একটু মনে করিয়ে দিই, আমরা কিন্তু ভক্তিমূলক গান তো হয় সকালবেলা শরণাগত অনুষ্ঠানে। তার বাইরে আপনি যে বলছেন যে রবীন্দ্রনাথের গান বাজানো হয়, অতুল প্রসাদের গান বাজানো হয়, রজনীকান্ত বাজানো হয়, তার ফলে আপনি যে অনুরোধটা করেছেন সেই অনুরোধ কিন্তু আমরা রক্ষা করে চলেছি। আর দেখুন, নানান ধরনের অনুষ্ঠান তো আছে। স্বামী বিবেকানন্দকে নিয়ে একটা ধারাবাহিক অনুষ্ঠান চলছে, তার আগে সেটা ছিল মা শারদাকে নিয়ে দীর্ঘদিন ধরে। ফলে আপনি যে আপনার ভেতরে যে আকাঙ্ক্ষাটা বিবেকানন্দ রামকৃষ্ণ অনুরাগী হিসেবে, সেটাও কিন্তু আমরা পূরণ করবার চেষ্টা করে যাচ্ছি, তাই না? পরের চিঠি। ভাই, আপনার অনুষ্ঠানের গুণে মুগ্ধ হয়ে চিঠির পরিমাণ বড্ড বেশি হয়ে গেছে বুঝতে পারি, তাই নিজেকে বিরত রাখি সদা। কিন্তু আজকের অনুষ্ঠান শুনতে শুনতে মন বলল লিখতে, তাই গান কমানোর কোনো অনুরোধ নিয়ে আসিনি। গান সুর, ছন্দ, লয়, তালের উপস্থিতিতে অমৃত কথার সমন্বয় মাত্র। দুঃখ সুখের সাথী, সঙ্গী দিন রাতি সঙ্গীত মোর। তবে সেসব সমন্বয় যে জ্ঞানীগুণী সৌমিত্র বসুর আপন সুমধুর পরিবেশন নয়। আসলে গান আজকে টেকনোলজির যুগে পেয়ে পেয়ে সহজলভ্য হয়ে গেছে, যা না পাওয়ার অনুভূতিতে পিপাসা জাগাতে আজ আর পারে না। কিন্তু সৌমিত্র বসুর অনুভূতির ছন্দে, তালে, লয়ে, জ্ঞানে পরিপূর্ণ নিজস্ব এডিশন অনেক বেশি প্রাণাভিরাম, নাইবা থাকলো তার সুর। স্বরচিত এসব ব্যাখ্যার গভীরে অন্তরের সুর কিন্তু আছেই। সাহিত্যের তরঙ্গহীন সুর আছে যে, শুধুই কুড়িয়ে নেবার অপেক্ষা, তাই নয় কি? কোনো দাবি নিয়ে আসেনি, পৃথিবী সুস্থ হোক, কল্পনা সিনহা চৌধুরী। খুব ভালো চিঠি, খুব সুন্দর চিঠি। এবং একটা কথা আপনি বলেছেন, এটা খুব ভাববার মতন কথা, সত্যি সত্যি, যে আপনাদের সৌমিত্র বসু প্রত্যেকদিন নতুন নতুন করে কথা বলে। প্রত্যেকদিন সে একইভাবে একই কথা বলে না, কিন্তু গান যতদিন পরেই শুনুন না কেন, সেটা তো রেকর্ডেড, সেটা তো আগে হয়ে গেছে। তার ফলে এই টেকনোলজির যুগে সে যে আপনার সঙ্গে কথা বলছে এই রকমটা হয়তো আপনার আর মনে হয় না। এটা খুব
ভাববার মতো কথা। আমার মাথায় অন্তত এই দিকটা আসেনি, এইটুকু আমি বলতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে এবারে বাইরে দূরে একেবারে প্রান্তিক অনুষ্ঠান শরণাগতর 92.7 বিগ এফএম এ আমি আছি আপনাদের সঙ্গে, সৌমিত্র বসু। শুরু হচ্ছে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরে উঠুন 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 উঠুন, উঠে পড়ুন। 7টে বাজতে চললো, এখন বেরিয়ে যেতে না পারলে দেরি হয়ে যাবে না? কি বলছেন? কোথায় যাবো এই সাত সকালে? বাহ, ভুলে মেরে দিয়েছেন। আরে আজকে আমাদের সপ্তর্ষি সরোবরে যাবার কথা না, যেখান থেকে যমুনা তার পথ চলা শুরু করেছে। রেডি? বেশ, তবে যাত্রা শুরু করবার আগে একটা জিনিস দেখাই আপনাদের। এই যে ম্যাপ, যমুনোত্রী থেকে কোন পথে যেতে হবে সপ্তর্ষি সরোবরে তার হদিশ। ওই যে ঘুরিয়ে নাক দেখানো বলে না, ম্যাপটা হলো তাই। আপনি যেখানে আছেন আর সরোবর যেখানে আছে সেখানে যেতে গেলে সোজা উত্তরে উঠে গেলে কতটুকুই বা রাস্তা, কিন্তু পথ গেছে তেড়ে বেঁকে, কখনো পূব দিকে বেঁকে যাচ্ছে, কখনো পশ্চিমে। সে জটিল একটা জ্যামিতির মতো। কেন বলুন তো? বলবো গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এই যে যাবার রাস্তাটা এরকম এঁকে বেঁকে তাড়া বেঁকা হয়ে গেছে, তার কারণটা কি আলাদা করে বলে দিতে হবে এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে? সোজা পথে গেলে পথ পাওয়া যাবে না, সেসব জায়গা দিয়ে মানুষ কোনোভাবেই চলাচল করতে পারে না, এমনকি তারা যদি পেশাদার পর্বতারোহী হন তাহলেও না। আর একটা কথা বলে রাখি, এই যে রাস্তা, যদি আদৌ রাস্তা বলা যায় একে, এ শুধু যে দুর্গম তাই নয়, তার উপর আবার রাত্রিবেলা প্রবল হাওয়া দেয়, সেই হাওয়ায় এমনকি বড় বড় পাথর পর্যন্ত নিজের জায়গা থেকে খসে পড়বার সম্ভাবনা থাকে। এখন নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন, নিশ্চিন্ন হয়ে গেলেন, এমনটাও হতে পারে। যাকে আর ভয় দেখাবো না। যমুনোত্রী থেকে রওনা হওয়ার শুরুতেই রাস্তা বেশ কঠিন। না, আমি ভুল বললাম, সত্যি কথা বলতে কি কোনো রাস্তাই নেই। পাহাড়ের গা বেয়ে উঠে 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 চলে যান একবারে দুর্জয় খাড়াই ধরে। এগিয়ে চলেছি, হঠাৎ নিস্তব্ধ বনের মধ্যে কিসের যেন একটানা শব্দ। ঠিক, জলের শব্দ। পাহাড়ের ওপর থেকে নেমে আসছে একটা ছোট্ট ঝর্ণা। এবড়ো খেবড়ো পাথরের ওপরে পড়ে সেই জল সেই পাথরের মধ্যে দিয়ে পথ করে করে এগিয়ে যাচ্ছে। আমি বলবো এইখানটায় একটু পিঠ থেকে বোঁচকা মুচকি নামান, একটু হাত পা ছড়িয়ে নিন। পাহাড়ে এলে তো ঠান্ডার ভয় করলে চলে না, তাই বলছি দুহাতে অঞ্জলি করে সেই ঝর্ণার জল নিজের মুখে একটু ছিটিয়ে দিন, শরীর মন দুটোই ঝরঝরে হয়ে যাবে। একটু খেয়ে নিলেন, তারপরে আবার পথ চলে। আরো প্রায় 4-5 কিলোমিটার নির্মম খাড়াই। এবারে দেখুন একটা ছোট সমতল জায়গা কে আপনার জন্য রেখে দিয়েছে। পায়ের নিচে নরম ঘাস, ছোট ছোট বুনো ঝোপ, বুনো ফুল ফুটে আছে। ব্যাস, আজকের মতো যথেষ্ট হয়েছে। এবার এই ফাঁকা জায়গায় তাঁবু খাটিয়ে ফেলুন। আপনি এখন যেখানে আছেন তার নাম দামিনী বুগিয়াল। তবে ভাববেন না তাঁবু খাটিয়ে তাঁবুর ভেতরে শুরু করে ঢুকে পড়বেন, একেবারেই না। সৌমিত্র বসু একেবারেই সে পরামর্শ দেবে না, বরং বেরিয়ে আসুন বাইরে। ওই দিগন্তের দিকে তাকিয়ে দেখুন, সন্ধে হয়ে আসছে। আপনার মনে হতে বাধ্য আপনি যেন একটা জল রঙের ছবি দেখছেন। দিগন্ত রেখাটা ঘন নীল, কে যেন ওটা আকাশের রূপ না কোনো দূরের পাহাড়। তার উপরের আকাশ লালচে, কিন্তু সেই লালকে আস্তে আস্তে কালো এসে ঢেকে দিল। আর স্তব্ধতা, মনে হবে সমস্ত চরাচর যেন অন্ধকার নেমে আসার জন্য দম বন্ধ করে অপেক্ষা করে আছে। পরদিন সকাল হলো, ঝকঝকে নীল আকাশ, মেঘেরা কুণ্ডলি পাকিয়ে ঘুরে বেড়াচ্ছে।
আপনাকে ঘিরে রেখেছে নানা রঙের নানা আকৃতির পাহাড়। কারুর একটা দিকে রোদ পড়েছে, কেউ পুরোটাই রোদ্দুর পোয়াচ্ছে, কেউ আবার অনেকটা পর্যন্ত ছায়ায় ঢাকা। এইবার আবার রওনা হতে হবে, কিন্তু সেই রওনা হওয়া আজকে আর হবে না, আগামীকাল বাইরে দূরে। আজকের মতো শরণাগত এখানেই শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর আমাদের ফেসবুকের নাম হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। খুব কোনো বিপর্যয় না ঘটলে প্রত্যেকদিন রাত 9:30টার সময় এই শরণাগত সৌমিত্র পাতায় আপনাদের সৌমিত্র বসু আপনাদের সঙ্গে একটু আড্ডা মারে।